তাহলে তোমাদেরকে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি তোমাদের 4th ইয়ারের কোর্স নম্বর হচ্ছে 24-2709 চিরায়ত তড়িৎ বিজ্ঞান বা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স বলে। এর ক্লাস এই কোর্সটাই আমি নিব কয়েকটা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করবো আজকে হচ্ছে চ্যাপ্টার 1 ইলেকট্রোস্ট্যাটিক্স। এখানে 3টা পার্ট আছে। ইলেকট্রিক ফিল্ড বা গস ল থেকে আমরা শুরু করব। মূলত এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় বা মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা গস ল। গস ল দিয়েই আমরা বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সমস্যাগুলো সমাধান করব, যার জন্য গস লটা আমাদের জানতে হবে। তো গস লতে আমাদের 2nd ইয়ারে তোমরা যখন ইলেকট্রিসিটি পড়ো তখন গস ল ছিল, এবং গস ল কিন্তু আমি পড়েছিলাম ওই সময়ে। যাই হোক, আবার মোটামুটি রিভিশন করব বা এই চ্যাপ্টারে যতটুকু লাগবে ততটুকু আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তা আমরা ইলেকট্রিক ফিল্ডের ধারণাটা কি, ইলেকট্রিক ফিল্ডের যে ধারণাটা আছে এই ধারণাটা মোটামুটি আমাদের থাকতে হবে। ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি? ইলেকট্রিক ফিল্ড মানে কোনো চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ, এটাকে মনে রাখতে হবে। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ। তড়িৎ মানে কার সাথে সম্পর্কিত? চার্জের সাথে সম্পর্কিত। কোথাও চার্জ অবস্থান করলেই আমরা বলবো হচ্ছে সেখানে তড়িৎ। তাহলে মনে করলাম একটা ধনাত্মক চার্জ কোথায় অবস্থান করতেছে, এটা ধনাত্মক চার্জ ধরলাম আর কি। চার্জ কয় ধরনের হয়? 2 ধরনের হতে পারে। ধনাত্মক চার্জ কিউ, এই চার্জটার জন্য তোমার এর চারপাশে যতটুক জায়গা জুড়ে অন্য কোনো চার্জিত বস্তু যদি নিয়ে আসো, তাহলে সেই চার্জিত বস্তুকে সে কি করবে? কুলম্বস ল অনুযায়ী সে ওই চার্জিত বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, তাই না? তাহলে এখানে ধরো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এখানে একে বলা হবে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড। তাহলে যতটুক জায়গা জুড়ে ওই চার্জ তার প্রভাব বিস্তার করবে বা অন্য কোনো চার্জিত বস্তু যে জায়গার মধ্যে আনলে এই চার্জটা বল প্রয়োগ করবে, কুলম্ব বল প্রয়োগ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্ব ফোর্স প্রয়োগ করবে, ওই জায়গাটুকুকে বলা হবে ইলেকট্রিক ফিল্ড বা দিয়ে লেখা হয় এদেরকে। আমরা ধরো এখানে যদি একটা প্লাস কিউ নট পরিমাণ চার্জ আনলাম এই ক্ষেত্রের মধ্যে, ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে কার দ্বারা? কিউ দ্বারা। এই ক্ষেত্র উৎপন্ন করছে, ওর মধ্যে আমরা একটা চার্জ আনলাম, একবারে বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ নিয়ে আসলাম। সেই চার্জকে এখানে রাখলে সে কি করবে? এখানে সে যদি এটা ধনাত্মক চার্জ হয় তাহলে সে কি করবে? বিকর্ষণ করবে, তাই তো, এদিকে। আর যদি ঋণাত্মক চার্জ হয় তাহলে আকর্ষণ করবে। তাহলে একক ধনাত্মক চার্জ আমরা বলি যে এটা একক ধনাত্মক চার্জ আমরা নিয়ে আসছি কিউ নট, এটাও ধনাত্মক চার্জ, কিন্তু এটা একটা বিন্দু চার্জ, ইটস পয়েন্ট চার্জ। এটা একটা হচ্ছে বিন্দু চার্জ, বিন্দু চার্জ। তাহলে এই চার্জটা একটা বল অনুভব করবে। কি বল অনুভব করবে? এফ বল অনুভব করবে। তাহলে এই এই ইলেকট্রিক ফিল্ডকে আমরা পরিমাপ করব কি দিয়ে? তড়িৎ প্রাবল্য বা দিয়ে। ইলেকট্রিক ফিল্ড এর মানে হচ্ছে পরিমাপকৃত মান। তাহলে কি হবে? ওই একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক মানে কি? এই বিন্দু চার্জ কিউ নট। তাহলে ফিজিক্সে আমরা কোনো চার্জের উপর বল ক্রিয়া করলে বা কোনো চার্জ কে একক বললে বা কোনো কিছুকে একক বললে সেটাতে ভাগ করি কিউ নট। তাহলে একক ধনাত্মক চার্জের উপর ক্রিয়াশীল এফ বল, একে বলা হবে তড়িৎ প্রাবল্য। এবং এই তড়িৎ প্রাবল্য দিয়ে লিখি আমরা, এটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রকে পরিমাপ করে। তাহলে এখানে দেখো, এখানে আমরা একটা জিনিস পাচ্ছি, এফ মানে কত? এফ মানে কুলম্বস ল লেখো 1/4πε0। তারপরে কিউ আর কিউ নট এর ভিতরে সম্পর্ক, দ্যাট ইজ কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 1/কিউ নট আছে একটা, 1/কিউ নট নিলাম। তাহলে কিউ নট কেটে গেল, কিউ নট কেটে গেল, আমাদের থাকলো কত? 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কি? এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য রাশিমালা। দ্যাট ইজ আমরা পেলাম ই ইকুয়াল টু 1/4πε0। এখানে আমরা ছোট করে একটু লিখে রাখি, ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এটা বহুল পরিচিত একটা ইকুয়েশন, এটা তোমরা দেখছো, অনেক কাজও করছে এটা নিয়ে ইলেকট্রিসিটির মধ্যে, এটা আমাদের জানা হলো। এখন এই ক্ষেত্রে দেখো, তাহলে প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি।
ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি বা প্রাবল্যটা কেমন সেটা প্রকাশ করে। এখন এর আগে আমরা যখন ইলেকট্রিসিটি পড়ছিলাম সেকেন্ড ইয়ারে, একটু খেয়াল করে দেখো যে ওই ইলেকট্রিক ফিল্ড আমরা বিভিন্ন ক্ষেত্রে চার্জিত বস্তুর জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড গুলো বের করছিলাম উইথ দি হেল্প অফ কুলম্বস ল। কিন্তু সেইটা দিয়ে যদি আমরা কুলম্বস ল দিয়ে যদি এই ইলেকট্রিক ফিল্ডের এই ইকুয়েশন দিয়ে যদি আমরা কোনো সুষম বস্তুর বিভিন্ন দূরত্বে যদি কুলম্বস ল অ্যাপ্লাই করে তড়িৎ প্রাবল্য বের করতে যাই ই এর মান, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে তোমার অনেক জটিলতা আসে, অনেক ঝামেলা আসে, তারপরে ক্যালকুলেশনও অনেক দীর্ঘসূত্রিতা হয়, যার জন্য বিজ্ঞানী গস এই ঝামেলা এড়ানোর জন্য একটা সূত্র দিলেন, এর নাম হচ্ছে গস ল। তাহলে গস ল দিয়ে আমরা খুব ইজিলি কোনো সুষম আকৃতির বস্তুর উপরে চার্জ অবস্থান করলে সেই সুষম আকৃতির বস্তুতে চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে পারি যে কোনো অবস্থানে কি দিয়ে, গস ল দিয়ে। অতএব গস ল খুব সহজেই প্রয়োগ করা যায় কোনো বস্তুর উপরে। গসের সূত্রটা আমাদের জানার আগে আমাদের আরেকটা কিছু ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে মোট অভিলম্ব আবেশ বা ফ্লাক্স কাকে বলে। আমরা জানি মোট অভিলম্ব আবেশ এই জিনিসটা কি, এটা আমাদের আগে জানা দরকার। আমরা ধরলাম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে একটা তল কল্পনা করলাম, একটা তল, জাস্ট তলটা এরকম কেমন, এরকম একটা তল কল্পনা করলাম। এই তল কিন্তু এটা জাস্ট একটা তলটা হচ্ছে কত, এ বি, একটা তল এ বি তলের মনে করলাম এখানে এই পাশে কি একটা চার্জ আছে, এই ভিতরে একটা চার্জ আছে, ধরে নিলাম আর কি ভিতরে একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ। তাহলে চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র কোন দিকে বের হয় বা তড়িৎ ক্ষেত্রের বলরেখা কোন দিকে বের হয়, এটা তো মনে করো এই দিকে বের হয়ে চলে যাচ্ছে। তাহলে এই তলের বিভিন্ন বিন্দু দিয়ে এই তড়িৎ বলরেখাগুলো বের হয়ে চলে যেতে পারে। আমি একটা পয়েন্ট ধরলাম, তাহলে এ বি দিয়ে যে এই বলরেখাটা এই চার্জ থেকে বের হয়ে চলে যাচ্ছে, তাহলে এ বির কতটুকু জায়গা কোন বিন্দুতে যাচ্ছে, ও বিন্দু দিয়ে অতিক্রম করলো, এটা ও বিন্দু দিয়ে অতিক্রম করলো। এখন এই ও বিন্দু দিয়ে এটা কার দিক, ইলেকট্রিক ফিল্ডের দিক। এবং ইলেকট্রিক ফিল্ড আমরা এখানে যদি এটা যেহেতু এ বি একটা তল, এ বি একটা কি, এটা তল, খেয়াল রাখতে হবে, রেখা না, একটা তল। তা এই তলে এই বিন্দু চারপাশ দিয়ে আমরা ছোট্ট একটা যদি তলের ক্ষুদ্রাংশ বিবেচনা করি, তাহলে ক্ষুদ্রাংশ তলটা কতটুকু হবে, এইটুকু তল হবে। এই তলটা মনে করলাম কত, ডিএস তল। তাহলে ডিএস তলের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ড, দ্যাট ইজ যে এই তলের যে বিন্দু দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা অতিক্রম করছে, সেই তলের ওই বিন্দুতে যদি আমরা একটা ক্ষুদ্র অংশ কল্পনা করি, সেটাই হবে তলের ক্ষুদ্র অংশ, ডিএস একটা তল। এখন এইখানে এই তল ডিএস এর সাথে যদি আমরা একটা অভিলম্ব টানি, তাহলে অভিলম্বটা কোন দিকে হবে, এলম্ব বরাবর, তাই না? তাহলে ও এনটা হচ্ছে অভিলম্ব বরাবর। এখন ডিএস মানে একটা তল, আর ফিজিক্সের তল একটা কি রাশি, একটা ভেক্টর রাশি নাকি, এটা একটা তল না? এটা যদি একটা তল হয়, এই তলের দিক কোন দিকে হবে, এই তলের দিক হবে, এই তলের সাথে একটা অভিলম্ব টানলে ওই অভিলম্ব বরাবর, লম্ব বরাবর, তলের সাথে লম্ব বরাবর হবে এই এ তলের দিক। এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো ডিএস তলের দিক কোন বরাবর, এই ডিএস তলের সাথে লম্ব বরাবর, দ্যাট ইজ ও এন বরাবর। তাহলে আমরা যদি কোনো ভেক্টর দিয়ে যদি কাজ করতে যাই সব সময়, তাহলে ওই দুই ভেক্টর রাশি আমরা কি করি, একই বরাবর নিতে হয় না নাকি? তাহলে দেখো আমরা যদি এই যে এখানে যদি আমার ধরো একটা ফোর্স অ্যাপ্লাই করলাম এই বস্তুর উপরে, ফোর্স হচ্ছে এই বরাবর, আর যদি সরণ হয় হচ্ছে এই বরাবর, তাহলে থিটা কোণে সরণ হলো, আমরা কি নেই এখানে, কাজ কত, এফ এস কস থিটা না? তাহলে কোন বরাবর আমরা আসলে নিচ্ছি, ফোর্স আর এস দুইটাই ভেক্টর রাশি, আমরা যখনই দুইটা গুণ করব তখন কি করতে হবে, উপাংশগুলো একই বরাবর নিতে হবে। দ্যাট ইজ এফ বরাবর যদি এস এর উপাংশ নেই, তাহলে এইটুক কত, এইটুক মানে হচ্ছে এস কস থিটা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত,
এফ বল F ইন্টু is বলের মান ইন্টু ওই বলের দিকে যে উপাংশ F is আছে, cos theta. হ্যাঁ তার উপাংশের F cos গুণফল দেখো। তার মানে হিসাবটা আমার বরাবরের হিসাব নাকি, বরাবর আমাদের দুইটা ভেক্টর নিতে হবে। তাহলে দেখো ই কে, এই যে ই বা তড়িৎ ক্ষেত্র ভেক্টর আছে, তড়িৎ ভেক্টর ইর দিক হচ্ছে ওই দিকে, কার সাথে, ওই তলের দিকের সাথে থেটা কোণে আছে। তাহলে আমরা এখন এখানে করতে চাই, তাহলে এর দিক কোন বরাবর আমাদের নিতে হবে, এর দিক কোন বরাবর নেওয়া লাগবে, এর বরাবর লম্ব বরাবর, মানে ওএন বরাবর নিতে এর হবে। লম্ব বরাবর তাহলে নিতে হবে। ওএন বরাবর লম্ব বরাবর যদি হয়, তাহলে ইএন, এন মানে হচ্ছে নরমাল, ইয়ে নরমাল টু দ্য প্লেন, ইএন মানে কত হবে, ই cos থিটা, ঠিক আছে নাকি, দেখো এর সাথে ঠিক আছে, ই cos থিটা, দ্যাট ইজ ইএন মানে ই cos থিটা। তাহলে ওএন বরাবর ই এর উপাংশ, ওএন মানে ডিএস এর দিক আসসালামু আলাইকুম। বরাবর, এন ডিএস এর দিক বরাবর ই এর উপাংশ হচ্ছে ই কোসাইন অফ থিটা, তাই না? তাহলে এটা পেলাম আমরা। তাহলে মোট অভিলম্ব আবেশ, এটা যদি আমরা বের করি, তাহলে ই এন ডিএস সমান এটা আমরা কত লিখতে পারবো, ইএন মানে ই cos থিটা, ইএন মানে ই cos থিটা ইনটু ডিএস, এটা লেখা যায়, তাই না? এটাকেই বলা হবে ডিএস ক্ষেত্রের উপর অভিলম্ব আবেশ। তাহলে ডিএস ক্ষেত্রের উপর যদি অভিলম্ব আবেশ হয় হচ্ছে ইএন ডিএস, তাহলে মোট অভিলম্ব আবেশ কত হবে, মোট অভিলম্ব আবেশকে আমরা লিখতে পারবো হচ্ছে ডি দিয়ে সাধারণত লিখি ডিএন, তাহলে মোট কত হবে, মোট মানে ইন্টিগ্রেশন করে দিতে হবে না অসংখ্য ডিএস এর জন্য, স্যার তাহলে এটা এটাকে ইন্টিগ্রেশন সামেশন করে দেওয়া হলো ই cos থিটা ডিএস, বোঝা গেছে কি? তাহলে এই ক্ষেত্রে দেখো জি আমাদের স্যার। কত হচ্ছে ই cos থিটা ডিএস মানে কত, ই ডট ডিএস না, ডট গুণন জি জি স্যার। স্যার ইন্টিগ্রেশন হ্যাঁ 10 গুণন, এখন এটা হয়ে গেল। এখন আমরা কিন্তু কোনো মাধ্যম ধরিনি, যদি আমরা কে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম ধরি, এটা মাধ্যম, যে মাধ্যমটা আছে এখানে মনে করলাম কে ডাইইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম, তাহলে আমাদের কে কি করতে হবে, এখানে কে তে একটা গুণ করে দিতে হবে, বোঝা গেছে কি? তাহলে জি জি স্যার। স্যার যদি শূন্য মাধ্যম হয়, যদি মিডিয়াম হয় হচ্ছে ভ্যাকুয়াম, শূন্য মাধ্যম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কে এর মান কত বলো তো, স্যার ওয়ান, স্যার হচ্ছে 1/4 নট এপসাইলন নট। ওয়ান ইকুয়াল টু কে এর মান কত, কে এর মান ওয়ান, শূন্য মাধ্যমে কে ডাইইলেকট্রিক ধ্রুবক, কে এর মান ওয়ান, এটা মনে রাখবা। তাহলে কে এর মান যদি আমরা ওয়ান বসাই দিই, তাহলে দেখো আমরা ডিএন মোট অবিলম্ব আবেশ এখানে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, বুঝছো? এবং এটা যদি আবদ্ধ তল হয়, তলটা আবদ্ধ হলে ইন্টিগ্রেশনের যে পেটে আমরা একটা কি দিয়ে দিই, এরকম একটা গোল দিয়ে দিই, বুঝছো? ক্লোজ ইন্টিগ্রাল। হ্যাঁ ক্লোজ ইন্টিগ্রাল। তাহলে এই ক্ষেত্রে দেখো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই যে গসলর জন্য, যেটা মোট অবিলম্ব আবেশ। তাহলে মোট অবিলম্ব আবেশ, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, বুঝছো? তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স দেখো, আমরা যদি একটা চার্জ রাখি এখানে, এরকম একটা চার্জ রাখলাম, আর এখানে একটা নেগেটিভ চার্জ থাকে, তাহলে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে তড়িৎ বলরেখা কোন দিকে যায়, পজিটিভ চার্জ থেকে লম্বভাবে বের হয়, নেগেটিভ চার্জে লম্বভাবে শেষ হয় নাকি, জি স্যার। পজিটিভ চার্জ থেকে লম্বভাবে বের হয় তড়িৎ বলরেখা, নেগেটিভ চার্জে লম্বভাবে শেষ হয়, এইভাবে অসংখ্য বলরেখা বের হচ্ছে। এইসব বলরেখার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে এই বলরেখা পরস্পরের সাথে কখনো ছেদ করে না, একে অপরকে সবসময় কি প্রদান করে, পার্শ্বচাপ প্রদান করে বা বিকর্ষণ করে, এবং এই বলরেখা সবসময় ধনাত্মক চার্জ থেকে উৎপন্ন হয় আর ঋণাত্মক চার্জে কি হয়, শেষ হয়, তাই না? আচ্ছা, জি জি স্যার স্যার। এখন দেখো, এখন তাহলে আমি যদি একটা বিন্দু চার্জ এই দুই তড়িৎ বলরেখার মধ্যে রাখি, তাহলে বিন্দু চার্জটা যেদিকে গমন করবে সেদিকে হবে হচ্ছে ই এর দিক। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে একটা চার্জ রাখি, তাহলে চার্জটা কোন দিকে গমন করবে, ধনাত্মক চার্জটা গমন করবে কোন দিক, এই রেখা বরাবরই তো চলে যাবে, তাই না? এই বিন্দুতে যদি চার্জ জি রাখি, স্যার। এখানে কি হবে, এখানে একটা স্পর্শক টানতে হবে, তাহলে ওই বিন্দুতে ওই একক ধনাত্মক চার্জটা রাখলে তার উপর যে ক্রিয়াশীল বলের দিক হবে সেটাই হবে প্রাবল্যের দিক, দ্যাট ইজ ই, এদিকে হবে ই এর দিক। আমি যদি এখানে রাখি চার্জটা, তাহলে কোন দিকে যাবে, এই বরাবর একটা কি টানতে হবে, এটা স্পর্শক বরাবর একটা লম্ব স্পর্শক টান। টানা, হ্যাঁ স্পর্শক বরাবরই হবে ই এর দিক। তাহলে কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান ওই বিন্দুর
তে কোনো ধনাত্মক একক ধনাত্মক চার্জের উপরে আমরা যদি ধনাত্মক চার্জ রাখি এবং ওইখানে যদি যে বলরেখা থাকে সেখানে একটা স্পর্শক টানি, ওই স্পর্শক বরাবরই হবে ওই ক্ষেত্রে ওই বিন্দুর কার দিক, ই তড়িৎ ক্ষেত্রের দিক। বোঝা গেছে কি? এখন দেখো তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে আসলে হচ্ছে বলরেখার সংখ্যা। সংখ্যা কার সংখ্যা? অতিক্রান্ত বলরেখার সংখ্যা। বলরেখার সংখ্যা। আমি সংক্ষেপে লিখতেছি, অতিক্রান্ত বলরেখা হবে, সেটা আমি পরে বোঝাচ্ছি। বলরেখার সংখ্যা। তাহলে বলরেখাটা কোন দিক থেকে কোথায় যাবে? আমি ধরো এখন এইখানে কি করলাম, একটা একটা তল কল্পনা করলাম। তল কল্পনাও করতে বা আমি রাখতেও পারি। একটা তল কল্পনা করলাম, এই বলরেখার সামনে আমি একটা তল রাখলাম। তলের ক্ষেত্রটা কত? মনে করলাম ক্ষেত্রটা হচ্ছে এ। তাহলে এই ক্ষেত্রটা কিভাবে রাখছি বলো তো? লম্বভাবে রাখছি এখানে। তাহলে ওর মধ্য দিয়ে কি হচ্ছে, এই ফ্লাক্স বলরেখাগুলো অতিক্রম করছে না? হ্যাঁ, তাহলে যতগুলো বলরেখা এই যে কল্পিত তল রাখছি তার ভিতর দিয়ে লম্বভাবে অতিক্রম করতেছে, সেই বলরেখার সংখ্যাই হচ্ছে তোমার কি? তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স। বোঝা গেছে কি? আচ্ছা, জি স্যার। তাহলে দেখো বলরেখার সংখ্যা তড়িৎ ফ্লাক্স। এই তড়িৎ ফ্লাক্সকে আমরা লিখি হচ্ছে ফাই। ফাই দিয়ে, যেহেতু ইলেকট্রিক ফ্লাক্স ই দিয়ে লিখি, ম্যাগনেটিক ফ্লাক্সও কিন্তু আছে, দ্যাট ইজ ফাই জি স্যার। ইলেকট্রিক ফ্লাক্স। এটা সমান কত? এটা সমান হচ্ছে, তাহলে এইখানে যদি আমরা একটা ই কল্পনা করি, তাহলে বলরেখা বরাবরই তো ই এর দিক নাকি? এখানে তো ই এর দিক তো এই বরাবরই, দ্যাট ইজ ই। ই এবং ওই বরাবরই যদি এ হয়, এই বিন্দুতে ওই বরাবর যদি এ এবং এ হয়, তাহলে আমরা লিখতে পারি ইয়ে। ওই যে বরাবরের সিস্টেম দেখো, এই যে এখানে যেভাবে করছিলাম ওইভাবে, যেহেতু এই বিন্দুতে একই দিকে ই এবং এ, তাহলে আমরা এটা লিখছি ই এ। তাহলে এখানে দেখো, যদি এরকম না হয়, এরকম হয় যে তড়িৎ বলরেখা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই এর দিক, তাই না? এখন এখানে আমরা একটা তল রাখলাম। তলটা হচ্ছে তোমার যে এইভাবে, এইভাবে তলটা হচ্ছে এইভাবে আছে। তলটা এইভাবে থাকা মানে কি? তলের দিক কোন দিক আছে? তলের দিক আছে এই বরাবর নাকি? তাহলে কত ডিগ্রি কোণ করে আছে? থিটা ডিগ্রি কোণ করে আছে না? থিটা ডিগ্রি। তাহলে ই এর দিক আছে এই বরাবর আর তলের দিক আছে এই বরাবর। তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী ফাই সমান কত লিখবো? গুণন কিন্তু। তাহলে এ এ থেকে ই এর উপরে একটা কি টানতে হবে? লম্ব অভিক্ষেপ, মানে এ cos থিটা, তাই আছে না? তাহলে ই এ আমরা এখানে দেখছি, যদি লম্বভাবে থাকে তার মানে থিটার মান এখানে কত আছে? দেখো এখানে থিটার মান কত আছে? cos 0 ডিগ্রি আছে। এখানে থিটার মান cos 0 মানে হলো ই এ আছে। আমরা ই এবং এ একই দিকে, এখানে ই এবং এ একই দিকে হওয়ার জন্য কোণ কত? কোণ 0 ডিগ্রি আছে না? কোন স্যার 0 ডিগ্রি। তাহলে cos 0 মানে কত? cos 0 মানে 1 না? তাহলে ই এ cos 0, তার মানে এখানে আমরা লিখতে পারি, দেখো ই এ cos 0 ডিগ্রি, এটা লেখা যায়। cos 0 মানে তো 1 এই ক্ষেত্রে। আর এখানে যদি আমরা আবার এটা না লিখে যদি থিটা ডিগ্রি কোণে থাকে, তাহলে আমরা কি লিখবো? ই এ cos থিটা। এই যে এখানে দেখো ইনটু এ cos থিটা, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো ফাই এর মান, ফাই দ্যাট ইজ ইলেকট্রিক ফ্লাক্স এর মান ই এ cos থিটা হচ্ছে। ই এ cos থিটাকে আমরা লিখতে পারি ফাই ইকুয়াল টু ই ডট এ। এটাই হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স। দেখো তড়িৎ ফ্লাক্স ই ইনটু এ, আর এখানে মোট অবিলম্ব আবেশ ডিএন, এটা ইকুয়াল টু কত হচ্ছে? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, একই জিনিস না? তলের সাথে ডট গুণন ই এর, আর এখানে হচ্ছে ক্ষুদ্র তলের সাথে ডট গুণন করে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। তাহলে মোট অবিলম্ব আবেশ এবং তড়িৎ ফ্লাক্স মূলত আমাদের একই জিনিস। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্স এবং তড়িৎ কি গেল, মোট অবিলম্ব আবেশ। মোট অবিলম্ব আবেশ, এই যে মোট অবিলম্ব আবেশ, এই দুইটা মূলত একই জিনিস। আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যেই এই তল নিয়ে আলোচনা করতেছি। এখন গসের সূত্র কি বলে? গসের সূত্র কি বলে? গসের সূত্র, গসের সূত্র যেটা বলে যে কোনো আবদ্ধ তল, একটা তল আছে এরকম আবদ্ধ তল, ঠিক আছে? এই আবদ্ধ তলের উপরে মোট চার্জের পরিমাণ, এটা হচ্ছে মোট চার্জ আছে আবদ্ধ তলের উপরে, দ্যাট ইজ কিউ পরিমাণ চার্জ আছে।
ঠিক আছে, মোট চার্জের মোট চার্জ যে পরিমাণ চার্জ আছে, তাহলে ওই আবদ্ধ তলের উপরে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? বহির্গামী হবে, বাইরের দিকে হবে না ইলেকট্রিক ফিল্ড নাকি তল থেকে বহির্গামী? তাহলে এটা আমরা যে বিন্দুতে গমন করতেছে সেই বিন্দুকে আমরা কি করতে পারি? ওই তলের ক্ষুদ্র একটা অংশ ধরতে পারি না, ডিএস? জি স্যার। ডিএস ধরতে পারি। তাহলে এখানে মোট অবিলম্ব আবেশটা কত হবে? তাহলে আবদ্ধ তলের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মোট অবিলম্ব আবেশ, তার মানে ই ডট ডিএস মোট অবিলম্ব আবেশ, এটা এস এখানে লেখা হয়, মানে হচ্ছে এস মানে ক্ষেত্র, তো এখানে ক্ষেত্র সমাকলন। অবিলম্ব আবেশটা কত হবে? ওই তলের উপর মোট চার্জ হচ্ছে কিউ আছে, কিউ নট আছে, ধরো কিউ আছে, কিউ এর কত গুণ? 1/ε0 গুণ। বুঝছো? এইটাকে অনেক সময় ফ্লাক্সও বলা হয়। কোন আবদ্ধ তলের মোট ফ্লাক্স ওই তলের উপর মোট চার্জের 1/ε0 গুণ। তাহলে এখান থেকে আমরা এটা একটু ভালোভাবে যদি লিখি, তাহলে কি পাওয়া যাবে? ই ডট ডিএস এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো কিউ বাই এপসাইলন নট, নাকি? এটা হচ্ছে আমাদের গস ল। এই গস লটা আমাদের মনে রাখতে হবে, এবং গস ল এর সূত্র দিয়ে আমাদের ইলেকট্রিক ফিল্ড কোনো সুষম আকৃতির বস্তুর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করা খুবই ইজিলি বের করা যায়, যার জন্য এই লটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে দেখো, আমরা যদি ধরো একটা গোলকের ক্ষেত্রে বলি যে গোলকের ক্ষেত্রে গস লটা কিভাবে প্রয়োগ করা যায়, তাহলে সেক্ষেত্রে গস ল কিভাবে প্রয়োগ করা হয় দেখো। গস লটা প্রয়োগ করা হয়, ধরো একটা গোলক আছে, তাহলে গস লটা প্রয়োগ করা যাবে কার উপর? গস লটা প্রয়োগ করা যাবে হচ্ছে সুষম আকৃতির চার্জিত বস্তুর ক্ষেত্রে আমরা গস ল প্রয়োগ করতে পারবো। সুষম আকৃতির চার্জিত বস্তু মানে কি? মানে একটা গোলক হতে পারে, কারণ গোলকের তো আমাদের কি জানা আছে? টোটাল ক্ষেত্রফল জানা আছে না? একটা গোলকের আর ব্যাসার্ধ গোলক হলে তার ক্ষেত্রফল কত? হ্যাঁ, 4πr²। তার ক্ষেত্র জানা আছে। আবার যদি একটা সিলিন্ডার হয়, একটা সিলিন্ডার বা একটা সুষম তার তো সিলিন্ডার আর ব্যাসার্ধের যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এর ক্ষেত্রফল আমাদের জানা আছে না? জানা আছে, πr²l। আর তারপরে দেখো, তারপরে একটা রেখার একটা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে স্যার রেখার হচ্ছে সালাউদ্দিনকে অ্যাড করতে বলতেছে। তাহলে ও তো অ্যাড আছেই, সালাউদ্দিন ওর ঝামেলা আছে লাইনে, অ্যাড আছে, অ্যাড হবে। তাহলে দেখো, তাহলে আমরা একটা রৈখিক চার্জের ক্ষেত্রে, কারণ একটা রেখা রৈখিক চার্জের ক্ষেত্রেও আমরা এটা প্রয়োগ করতে পারি। এই ধরনের সুষম আকৃতির যদি বস্তু যাদের ক্ষেত্রফল আমরা জ্যামিতিক আকারে সরাসরি বের করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা গসের লটা খুব ইজিলি ব্যবহার করতে পারবো। তাহলে একটা গোলকের ক্ষেত্রে আমরা দেখি কি হয়। গোলকের জন্য, গোলকের সুষম গোলকের ক্ষেত্রে গসের সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে কি হয়? সমগোলকের ক্ষেত্রে গসের ল। তাহলে সুষম গোলকের ক্ষেত্রে একটা গোলক ধরলাম, এরকম গোলক, তার ব্যাসার্ধ হচ্ছে সুষম গোলক, কিন্তু গোলক ফুটবল, তার ব্যাসার্ধ হচ্ছে আমার কত? আর ব্যাসার্ধ গোলক আছে। তাহলে আমাদের এইটা গসের ল অ্যাপ্লাই করতে গেলে আমাদের একটা ইয়ে ধরতে হয়, তল কল্পনা করে নিতে হয়, তার নাম হচ্ছে গসিয়ান সারফেস বা গসিয়ান তল। গসিয়ান
তল বলে। গসিয়ান তল মানে কি, যে বিন্দুতে ধরো এই গোলকটা আছে, গোলকের পৃষ্ঠ আছে, আর আমরা জানি চার্জ কোথায় অবস্থান করে, সব সময় পৃষ্ঠে অবস্থান করে। পৃষ্ঠে অবস্থান করে। তাহলে এই গোলকের কোথায় আমরা বের করতে পারি, গোলকের পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট দূরে, পৃষ্ঠ থেকে এত দূরে, মনে করো এই পয়েন্টটা আমরা কি বের করব, গোলকের বাইরের কোনো বিন্দু, এই বিন্দুতে পি তে আমরা কি নির্ণয় করব, ইলেকট্রিক ফিল্ড কত সেটা নির্ণয় করব। তাহলে সেই ক্ষেত্রে ওই বিন্দুগামী যে বিন্দুতে নির্ণয় করব, সেই বিন্দু দিয়ে আমরা ওই যে তলটা আছে, তলের মতো করে আরেকটা তল আঁকাই ফেলবো। এই যে এরকম গোলক আছে না, গোলকের মতো একটা তল আমরা আঁকাই ফেললাম, এর নাম হচ্ছে গসিয়ান সারফেস বা গসিয়ান তল। বোঝা গেছে কি? আচ্ছা, আমরা কি করতে পারি, আরেকটা করতে পারি, যে গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে কত, মনে করো এই বিন্দুতে আমরা কি নির্ণয় করব, এই বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব এর জন্য। তাহলে ওই বিন্দুতে আমরা কি আঁকবো, এই গোলকের মতো আরেকটা গসিয়ান গোলক, সারফেস। একটা গসিয়ান সারফেস আরেকটা আঁকাবো এইভাবে। এটাও একটা গসিয়ান সারফেস। তাহলে গসিয়ান সারফেস কি, এটা কি বোঝা গেল? হুম, যে বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে বলবে, ওই বিন্দুতে ওই তলের মতো করে একটা সারফেস আঁকাবো, সেটা হবে গসিয়ান সারফেস। তাহলে গসিয়ান তল একটা কি তল, কল্পিত তল। এটা কিন্তু অরিজিনাল তল না, আমরা একটা তল কল্পনা করে নিচ্ছি। গান বাজে কার? মিউট করে রাখলে মিউট করে রাখো রে ভাই। আচ্ছা, তারপরে দেখো আর ব্যাসার্ধের তল, গসীয় তল। তাহলে আমরা এখানে কয়টা পয়েন্ট পেলাম দেখো তো। এই একটা পয়েন্ট মানে হচ্ছে তোমার মনে করলাম বাইরের এই বিন্দু মানে কোন বিন্দু, পি বিন্দুতে আমরা ই নির্ণয় করব, এই গোলকের উপরে যে চার্জ আছে তার জন্য। আবার এই গোলকের পৃষ্ঠের উপরে কিউ বিন্দুতে কত চার্জ সেটা আমরা নির্ণয় করব। আবার পৃষ্ঠের ভিতরে মানে গোলকের অভ্যন্তরের এই যে এই বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু। এই তিনটা বিন্দুতে আমরা দেখব যে তোমার ইটা কত, এটা এস বিন্দু দাও, আর তোমরা ব্যাসার্ধ ধরবো, এটা এস বিন্দু দাও। তাহলে পি কিউ এবং এস তিনটা বিন্দু কিন্তু একটা গোলকের পৃষ্ঠে, আর একটা বাইরে, আর একটা হচ্ছে কোথায়, গোলকের অভ্যন্তরে। তাহলে গোলকের পৃষ্ঠে যদি আমরা বের করি তাহলে কি হবে দেখো, পৃষ্ঠে ই বের করব, পৃষ্ঠের উপর বের করলে আমাদের গোলকের গস ল ইউজ করো। তাহলে পৃষ্ঠে মানে হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে সেক্ষেত্রে গস ল যদি আমরা ইউজ করি, ই ডট ডিএস এটা ইকুয়াল টু কত হবে, কিউ বাই, মনে করলাম কিউ পরিমাণ চার্জ আছে, কিউ বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে ভেঙে দাও, তাহলে ই ডিএস কস কত ডিগ্রি লিখবো বলো তো, কস কাল দেখো এই 0 ডিগ্রি, কারণ এই যে তল এখানে যে ডিএসটা আমরা কল্পনা করছি, ডিএস এর দিক কোন দিকে, এদিকে, আবার আর এর দিক কোন দিকে, ওই বরাবর ই এর দিক তো বাইরের দিকে, তাই না? তাহলে ই আর ডিএস এর দিকে একই দিকে, দ্যাট ইজ ডিএস এর মধ্যকার তল 0 ডিগ্রি, কোন 0 ডিগ্রি, তাহলে ইডিএস cos 0 ডিগ্রি ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এই যে আমাদের গস লর সুবিধাটা দেখো, ইটা বাইরে বের করে নিয়ে আসো, তাহলে ইন্টিগ্রেশন অফ ওই যে cos 0 মানে 1, তার মানে এখানে সেই ডিএস টা বসে গেল। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে আমাদের এই যে ক্ষেত্রফল, তার যে সুষম আকৃতির বস্তু যদি হয় তাহলে তার ক্ষেত্রফলটা আমরা ইজিলি বের করতে পারবো। যেরকম এরকম সুষম গোলক ধরছি আমরা, এর ক্ষেত্রফলটা কত বলো তো, 4 পাই আর স্কয়ার না, এটা হলো কিউ বাই এপসাইলন নট। তাহলে যেখান থেকে যদি আমরা ই এর মানটা বের করতে চাই, ই সমান কত হবে, কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। মেলে না, প্রাবল্যের সূত্রের সাথে মেলে না, মেলে তো। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, গস লর সাহায্যে আমরা একটা গোলকের, সুষম আকৃতির গোলকের উপরে কিউ চার্জ থাকলে তার পৃষ্ঠের উপরে, পৃষ্ঠে মানে কিউ বিন্দুতে আমাদের ই এর মান বের করলাম, খুব ইজিলি বের করা গেল, দেখো খুব ইজিলি বের করা গেল। আচ্ছা, এখন আমরা যদি এস বিন্দুতে বের করি, এস বিন্দুতে মানে গোলকের কোথায়, অভ্যন্তরে না, অভ্যন্তরে। তাহলে অভ্যন্তরে কি অবস্থা দেখো, অভ্যন্তরে হচ্ছে আমরা গস ল অ্যাপ্লাই করো, ই ডট ডিএস এটা সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। কিন্তু অভ্যন্তরে কি চার্জ থাকে, গোলকের অভ্যন্তরে কোনো চার্জ থাকে না স্যার, চার্জ থাকে কোনো না। চার্জ থাকে না, যেহেতু কোনো চার্জ নাই সেখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0। তার মানে এখান থেকে সরাসরি আমরা ক্যালকুলেশন না করি বলে দিতে পারো, যেহেতু চার্জ থাকে না অতএব গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ড 0। যেহেতু
গোলকের অভ্যন্তরে গোলকের অভ্যন্তরে কোনো চার্জ নেই। বোঝা গেছে কি? তাহলে এটা আমরা বললাম দেখো গোলকের অভ্যন্তরে। আরেকটা কোথায় আছে? গোলকের বাইরে না? গোলকের বাইরে পি বিন্দু তো গোলকের বাইরে। তাহলে পি বিন্দুটা আমরা মনে করলাম পি বিন্দুটার ব্যাসার্ধ, ওই যে আমরা কল্পিত তল অঙ্কন করছি গসীয় তল পি বিন্দুগামী, এর ব্যাসার্ধ মনে করলাম কত? আর। ঠিক আছে, এর ব্যাসার্ধ মনে করো আর। তাহলে সেই ক্ষেত্রে পি বিন্দুর জন্য আমরা যদি করি, পি মানে কোথায়? বাইরে, গোলকের বাইরে। তাহলে বাইরে যদি আমরা বের করি তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল টু কত? কিউ না, কিউ বাই এপসাইলন নট। গসটা ইউজ করতেছি। তাহলে গোলকের বাইরে আমাদের বের করতে গেলে আমাদের এখানে কি করতে হবে? ই ডিএস কস কত ডিগ্রি লিখবো বলো? এখানে কত ডিগ্রি লিখবো? এই বিন্দুতে, মানে এই পি, গোলকের বাইরের বিন্দু পি তে এখানে কত? এখানে একটা ডিএস থাকো, ডিএস তো ওই বরাবরই, আবার ইউ তো ওই বরাবরই, তার মানে এখানেও কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। ইন্টিগ্রেশন অফ 0 ডিগ্রি, এটা সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট। তাহলে কিউ বাই এপসাইলন নট, তখন আমরা মানগুলো বসাই দিই, কত হয়? মানগুলো বসাই দিলে কত হচ্ছে? cos 0 ডিগ্রির মানে 1। হ্যাঁ 1। তাহলে কি হলো? ই ইন্টিগ্রেশন অফ ডিএস। এই কান্নাকাটি করে গিয়ে মিউট করো না কেন? মোবাইলের বাম পাশে দেখো মিউট অপশন আছে, মিউট করে দাও। ই, তাহলে এর ডিএসটা কত? এই যে তলটা ডিএস মানে ওই তল, তাই না? ডিএস দ্বারা যে তল আছে, ডিএস দ্বারা ওই তলটা কত? ক্ষেত্রফল কত? এই তলের ক্ষেত্রফল কত? এই তলের 4 বাই বড় আর স্কয়ার না? স্যার গোলকের ক্ষেত্রফল